আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ভ্লগ। তো আজকের ব্লগটা শুরু করছি মেয়েকে নিয়ে। এখানে আমি মেয়েকে নিয়ে পড়তে বসালাম। স্কুলের কিছু হোমওয়ার্ক ছিল যেগুলো আনকমপ্লিট। তো এগুলোকে ও কমপ্লিট করে নিচ্ছে। সাথে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম কিভাবে কি করা লাগবে। আর এর ফাঁকে ফাঁকে আমার ছেলেকে একটু পড়াচ্ছিলাম মুখে মুখে। যেহেতু এখনো অনেক ছোট তাই মুখে মুখে একটু পড়াচ্ছিলাম। তো আগের ব্লগে আপনাদেরকে বলেছিলাম ভাপা পিঠা তৈরি করব, সেজন্য কিছু কেনাকাটাও করেছিলাম ভাপা পিঠা তৈরির জন্য। যেহেতু শীতকাল, চারিদিকে পিঠাপুলি খাওয়ার ধুম চলছে, তাই আমি ভাপা পিঠা তৈরি করেছি একদম সন্ধ্যায়। বেসিক্যালি এই ভাপা পিঠাটা খেতে কিন্তু ভালো লাগে খুব সকালে কিংবা সন্ধ্যায়। তো আমি ভিন্নধর্মী একটা ভাপা পিঠা তৈরি করেছি, যেটা হচ্ছে লাল ভাপা পিঠা। তারই একটি রেসিপি শেয়ার করেছি আমার আরশিস কুকিং ডায়েরি চ্যানেলে। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখে আসতে পারেন আমার তৈরিকৃত লাল ভাপা পিঠা রেসিপি। বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়ে চটপট এবং খুব কম সময়ে এই লাল তাহলে লাইক কমেন্ট শেয়ার করা যায়। তো চলুন মূল আয়োজনে যাই। খেতেও কিন্তু অনেক মজা। আর ভাপা পিঠা তৈরি করার পরে রাতের খাবারের আয়োজন শুরু করে দিয়েছি। এখানে আমার হাজবেন্ড বাজার থেকে আসার সময় বিভিন্ন রকমের যেগুলো মিশালি মাছ বলে এগুলো নিয়ে এসেছে। এই যে দেখুন, এখানে কোরাল মাছ ছিল, আর পোপা মাছ ছিল, সামুদ্রিক পোপা, তারপর চাঁদা মাছ ছিল, আরো আরেকটা ছিল সোনালী পোপা, সেটাও ছিল। বিভিন্ন রকমের মিশালি মাছ ছিল। সেগুলোই রান্না করব আজকে রাতের জন্য। এখানে অনেকগুলো নিয়ে আসছিল, তো আমি সবগুলো রান্না করব না, কিছু রান্না করব আর কিছু ফ্রিজাইজ করে রাখবো। এই যে দেখুন, এই মাছগুলো আমি রান্না করব, সেজন্য এগুলোকে নুন, হলুদ এবং মরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এগুলোকে প্রথমে ভাজবো, ভাজার পরে তারপর রান্না করব। কড়া করে আগে ভেজে নিব, তারপরে রান্না করব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টিয়ে নিলাম। মাছটা আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে, কিন্তু আমার মেয়ে বেসিক্যালি মাংসটাই বেশি প্রেফার করে। ও মাংস খেতে খুব ভালোবাসে মাছের চাইতে, আর সবাই মাছ খুব পছন্দ করে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরো দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি অলরেডি তা করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো কড়া করে ভেজে তুলে নিলাম। এবার এটাকে আবার রান্না করব। সংসারের ছোট কিংবা বড় যে কোনো কাজই হোক না কেন,
আপনি যদি ভালোবেসে করেন তাহলে সেটা আপনার প্যারাদায়ক মনে হবে না। কিন্তু যদি আপনি সেটাকে ভালোবেসে না বেসে করেন সেটাকে অনেক প্যারাদায়ক মনে হবে। আপনার যেকোনো কাজই হোক না কেন সেটাকে সংসার হোক কিংবা বাইরে হোক, সেটাকে ভালোবেসে করা লাগবে। তাহলেই সে কাজের মধ্যে আপনি তৃপ্তি পাবেন এবং আনন্দই পাবেন। এবং সেটা নিয়ে আপনি অনেক দূর এগিয়েও যেতে পারেন। সেটা যে কাজই হোক না কেন। প্রফেশনাল লাইফ কিংবা পার্সোনাল লাইফ আমি উভয়ের ক্ষেত্রে বলছি কথাটা। আশা করছি আপনারা এ বিষয়ে আমার সাথে একমত হবেন। আমরা অনেকেই আছি যে কাজগুলো আমরা কখনোই করিনি হয়তোবা। কিন্তু এমন সময় আসে সে কাজগুলো আমাদের করতে হয় এবং করতে, করতে একটা সময় হয় কি সেই কাজগুলোতে আমরা অভ্যস্ত হয়ে যাই। এই যে ধরুন আমার কথা, আমি বিয়ের আগে কোনো কাজকর্ম, রান্না-বান্না এগুলোর মধ্যে কোনো কিছুর মধ্যেই ছিলাম না। কিন্তু বিয়ে হওয়ার পর যখন সংসার জীবনে ঢুকে গেলাম, তখন সাংসারিক সব বিষয়ে অভ্যস্ত হয়ে গেছি এবং আলহামদুলিল্লাহ আমি সেটাতে এখন অনেক বেশি কমফোর্ট ফিল করি। আমার ব্যস্তময় দিনে যদি কোনো সময় একটু ফাঁকা থাকে, তখন মনে হয় যে কেন সময়টা কাটছে না। ব্যস্তময় দিনটাই এখন অনেক ভালো লাগে। কারণ সেটাতে এখন অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছি। তো কথা বলতে, বলতে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমার নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।